প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি পেয়ে যাবে এক জায়গায়। আমরা এইচএসসির 28 বেসের ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 13 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 13 নম্বর ক্লাস। তার মানে আমরা মোটামুটিভাবে 1 থেকে 12টা নম্বর ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 12 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 12 নম্বর ক্লাস করে তারপর 13 নম্বর ক্লাসটা করো। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের একেবারে প্রায় শেষ প্রান্তে এসে পড়ছি। একাডেমিকের আর 2টা ক্লাস, মানে 15 নম্বর ক্লাসে আমাদের একাডেমিক টেটটা শেষ হবে। তারপরে অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক, তারপরে বোর্ড কোশ্চেন, ওগুলো আলাদা। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 13 নম্বর ক্লাস। ঠিক আছে? এর আগে একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। আমরা পূর্বপাঠে ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত শূন্য। আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য। ঠিক আছে? তো শুরুতে একটা আগে অঙ্ক করব, একটা প্রবলেম সলভ করব, তারপরে আমরা ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ক্র্যামার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো শুরুতে একটা প্রশ্ন সলভ করি। খেয়াল করো, প্রশ্ন হলো 1.2। দেখো, এই বলছে এসইউএমএস স্যারের 21 নম্বর অঙ্ক, খুব একাডেমিকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই কথাটা আমি বলবো না। আমরা যে অঙ্কটা করব এটা মূলত অ্যাডমিশনের একটা অঙ্ক। দেখো, প্রমাণ করো, যে কি প্রমাণ করতে বলছে। একটা নির্ণায়ক দিয়ে দিচ্ছে 3/3 আকারে নির্ণায়ক, এইখান থেকে প্রমাণ করতে বলছে। দেখো, 1 + a² + b² হোল কিউব। তার মানে 1 + a² + b² এটা গুণ অবস্থায় আছে 3টা। 1 + a² + b² গুণ অবস্থায় আছে কয়টা? 3টা। ঠিক আছে? দেখো, তোমাদের বইয়ের সবগুলো অঙ্ক দেখলে, মোটামুটি দেখলে, রাইট অ্যান্সারটা দেখলে বোঝা যায় যে একটা নির্ণায়ক আমরা কীভাবে শুরু করব। আমি এই একটা অঙ্কই পাইলাম যে মানে ফ্রিভাবে প্রথম দেখলে, প্রশ্নটা দেখলে বোঝা যায় না অঙ্কটা কেমনে শুরু করব। আপাত দৃষ্টিতে মানে প্রথম শুরুতেই, মানে যে অঙ্কটা আগে কখনো করে নাই তাকে যদি এই অঙ্কটা দেওয়া হয়, এই প্রবলেমটা দিয়ে যদি বলে সলভ করো, তাহলে মানে বোঝা যায় না কিভাবে অঙ্কটা শুরু করব। হ্যাঁ, তুমি যদি ডিরেক্ট বিস্তার করো অঙ্ক তো মিলবে, হয়তো অঙ্কটা একটু বড় হবে। ঠিক আছে? দেখো, এই অঙ্কটা প্রকৌশলীতে আসছে। আসো, যেখানে খুশি সেখানে আসো। দেখো, এখানে প্রমাণ করতে বলছে 1 + a² + b²। দেখো, আমরা 1 + a² + b² পাবো কিভাবে? এইখানে কত আছে? দাও, এই 3 নম্বর সারির প্রথম কলামের ভুক্তিটা কত আছে? 2b। ধরো, যদি আমি তাকে b দ্বারা গুণ করে দিই, মানে এই ভুক্তিটাকে যদি b দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে? 2b² হবে না? b দিয়ে গুণ করলে 2b²। এই 2b² নিয়ে যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে 1 + a² + b² হবে না? হবে। যদি আমি এখানে 2b দিয়ে যদি গুণ করে দিই, তাহলে -2ab, এই -2ab নিয়ে যদি আমি যোগ করে দিই, তাহলে এটা কত হবে? 0 হবে। হবে না? হবে। তাহলে প্রথম কি কাজ করব? প্রথম এটা 3 নম্বর সারি, এই 3 নম্বর সারিটাকে আমরা b দিয়ে গুণ করব। আচ্ছা, নির্ণায়কের ক্ষেত্রে ইচ্ছা করলে কি b দ্বারা গুণ করতে পারি একটা সারিকে? তাহলে b দ্বারা গুণ করতে গেলে সামনেটা b দ্বারা কি করব? ভাগ করব। আচ্ছা, আগে আমরা নির্ণয়টা লিখি, এর আগে আমরা নির্ণয়টা লিখি। তাহলে লেখো, বাম পক্ষ নির্ণয়টা কি দেওয়া আছে ভুক্তিগুলা? প্রথম সারি, তাহলে 1 + a² - b²। ঠিক আছে? 2ab, তারপরে কি আছে? -2b। তাহলে দ্বিতীয় সারি কি আছে? 2ab, তাহলে 1 - a² + b²। আর এখানে কত আছে? 2a। তৃতীয় সারিতে আছে 2b, আছে কত? -2a, আছে কত? 1 - a² - b²। খুব ভালো মতো খেয়াল করো, আমরা এই 3 নম্বর সারিটাকে b দিয়ে গুণ করব।
আমরা এই 3 নাম্বার সারিটাকে বি দ্বারা গুণ করব, তাহলে করব। আমরা যদি এই সারিটাকে যদি বি দ্বারা গুণ করে দিই, তাহলে সামনে একটা কি করব, বি দিয়া আগে আমরা কি করব, ভাগ করব। আগে আমরা একটা বি দিয়া ভাগ করে নিই, দেখো তাহলে 1/b, তাহলে প্রথম সারির মতো রইল, তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2ab মাইনাস 2b। দ্বিতীয় সারির মতোই থাকবে, দ্বিতীয় সারির মতো থাকবে, তাহলে 2ab, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a। এখন এই তৃতীয় সারিটাকে বি দ্বারা গুণ করবো, তাহলে এই 2bটা কি হয়ে যাবো গা, তাহলে 2b স্কোয়ার। এই মাইনাস 2a কি হয়ে যাবো গা, মাইনাস 2ab। আর 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কি হয়ে যাবো গা, যদি আমরা বি দ্বারা গুণ করে দিই, তাহলে বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ। ঠিক আছে, আমরা 3 নাম্বার সারিটাকে বি দিয়ে গুণ করছি, সামনে আমরা একটা বি দিয়ে কি করছি, ভাগ করে নিয়েছি। ঠিক আছে, পদের উল্টায় আমরা এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। এখন দেখো, খেয়াল করো, দেখো এই 2b স্কোয়ার যদি আমি এখানে যোগ করে দিই, এই 2b স্কোয়ার যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে কত হইব, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মাইনাস 2abটা যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে কত হইব, 0। এখন আবার আসি, এই উপাদানটা যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে প্লাস বি, খেয়াল করে দেখো, এই প্লাস বি আর মাইনাস 2b হবে মাইনাস বি, এটা হবে কত, মাইনাস বি, তাহলে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস এ স্কোয়ার বি, আর এটা তো থাকবেই, তাহলে মাইনাস বি কিউ। আমরা কি কাজ করব, আমরা 3 নাম্বার সারিটা 1 নাম্বার সারির সাথে যোগ করব। ঠিক আছে, এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম, পাতার উল্টায় খেয়াল করবে। তাহলে এইখান থেকে আসি, তাহলে 1/b, তাহলে এই 2b স্কোয়ার মানে 3 নাম্বার সারিটা যদি প্রথম সারির সাথে যোগ করি, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার, নাকি এই মাইনাস 2abটা এই নয় যদি যোগ করে দিই, তাহলে কত হইব, 0। দেখো এই উপাদানটা যদি আমরা এখানে এনে যোগ করে দিই, এই উপাদানটা এখানে যদি যোগ করে দিই, তো মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ। তাহলে দ্বিতীয় সারির মতোই থাকবে, 2ab, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a। আর তৃতীয় সারির মতোই রইল, তাহলে 2b স্কোয়ার মাইনাস 2ab, আর এটা রইল বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ। ঠিক আছে, তাহলে আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করছি প্রথম সারিতে r1 প্রাইম। কি কাজ করছি, প্রথম সারির সাথে দ্বিতীয় ও তৃতীয় সারি যোগ করছি। ঠিক আছে, লেখছি টুক, পাতার উল্টায় দেখো এই লাইনটায় আমরা আরেকবার লিখলাম, এই লাইনটায় আমরা কি করলাম, আরেকবার লিখলাম। এখন খেয়াল করো, দেখো এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আচ্ছা, এইখান থেকে যদি আমি মাইনাস বি কমন নিই, কথাটা খেয়াল করে দাও, মাইনাস যদি বি কমন নিই, তাহলে সুন্দর করে গুছাই লিখতে পারবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাবে। ঠিক আছে, আর তৃতীয় সারিটাকে আমরা বি দিয়ে গুণ করছিলাম না, করছিলাম। এই যে তৃতীয় সারিটাকে যেন আমরা বি দিয়ে গুণ করছিলাম, এইখান থেকে একটা বি কমন নিলে এই বিটা কাটাকাটি করা যাবে। পাতার উল্টায় আমরা তৃতীয় সারিতে আমরা বি দিয়ে গুণ করছিলাম, এই বিটা কমন নিলে ওই বিয়ের সাথে কাটাকাটি করব, তাহলে সমান। আমি নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে এই উপাদানটা ঠিকই রইল, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা রইল। তাহলে এই শূন্য এটা ঠিকই রইল। ঠিক আছে, আর এইখান থেকে এটা মাইনাস বি যদি কমন নিই, তো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সারির মতোই রইল, 2ab, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, 2a। এখন খেয়াল করো, ওই যে আমরা তৃতীয় সারিটাকে আমরা বি দিয়ে গুণ করছিলাম না, তাহলে তৃতীয় সারির থেকে যদি একটা বি কমন নেই, তাহলে ওই বিটা কাটা যাবে।
যাবে, কথার উল্টায়। তো এইখান থেকে যদি একটা বি কমন নেই তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2b। এইখান থেকে যদি একটা বি কমন নেই তাহলে কত হয়ে যাচ্ছে? -2a। আর এইখান থেকে যদি একটা বি কমন নিই তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতে আমার লাভটা কি হইল? এখন দেখো এতে আমার লাভটা কি হইল, কথার উল্টায়। হ্যাঁ, এই লাইনটাই আমরা আবার লিখলাম। এখন দেখো কথা খেয়াল করো, তাহলে প্রথম সারির দিকে তাকাই। এইখানে প্রথম সারিতে এই উপাদানটার দিকে তাকো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আছে প্রথম সারিতে। শূন্যের সাথে তো যে কোনো কিছুই আছে, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে না শূন্যের সাথে? তাহলে প্রথম সারির সবগুলোর মধ্যে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আছে না? তো প্রথম সারি থেকে আমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে কমন নিই, পাতার উল্টায়। না আচ্ছা সরি, প্রথম সারি থেকে আমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম, আমি নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে এই উপাদানটা কত হয়ে গেল? 1। তাহলে এই উপাদানটা কত হইল? 0। তাহলে এই উপাদানটা কত হলো? এটা যদি কমন নিয়ে নিই থাকলো কত? -b। দ্বিতীয় সারির মতোই রইল 2ab। তাহলে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কত? 2a। তৃতীয় সারির মতো রইল 2b মাইনাস 2a আর হইল 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, পাতার উল্টায়। দেখো আমরা পাতার উল্টালাম, মানে এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। এখন দেখো খেয়াল করো, এখন কি করব? এখানে দেখো কত আছে? 2b, মানে তৃতীয় সারির প্রথম উপাদানটাতে কত আছে? 2b আছে না? যদি তারে আমি এ দিয়ে গুণ করি তাহলে এটা কত হইব? 2ab। যদি তারে এ দিয়ে গুণ করি তাহলে 2ab। দেখো এই 2ab থেকে যদি এই 2ab বিয়োগ করে দিই এটা 0 হবে না? হবে। যদি আমি এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে 2a স্কয়ার। যদি এই দ্বিতীয় উপাদানটা থেকে এটার থেকে যদি এই উপাদানটা বিয়োগ করে দিই এটা প্লাস হয়ে যাবো গা, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা প্লাস হয়ে যাবো গা, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি আমি এটাকে যদি এ দিয়ে গুণ করে দিই তো এটা এ হবে, তাহলে 2 এর থেকে আবার এটা বিয়োগ করি। তাহলে আমরা এখন কি করব? আমরা 3 নাম্বার সারিটাকে এ দিয়ে গুণ করব। ইচ্ছা করলেই কি এ দিয়ে গুণ করা যায়? যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে সামনে আমার কি করতে হইব? এখানে আমার এ দিয়ে একটা কি করে নিতে হইব? ভাগ করে নিতে হইব, পাতার উল্টায়। ঠিক আছে, দেখো আমরা এ দিয়ে এখন ভাগ করে নিলাম, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। প্রথম আর দ্বিতীয় সারিতে আমাদের কোনো কাজ নাই, আমরা নির্ণয়টা লিখলাম। প্রথম সারিটা দেখো, তাহলে প্রথম সারির মতো রইল 1 0 মাইনাস বি। দ্বিতীয় সারির মতো রইল 2ab, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কত? 2a। এখন তৃতীয় সারিটাকে আমরা যদি এ দ্বারা গুণ করি, তৃতীয় সারিটাকে যদি এ দ্বারা গুণ করি এটা কত হইব? 2ab। যদি আমি এটাকে এ দ্বারা গুণ করি তাহলে -2a স্কয়ার। যদি আমি এটাকে এ দ্বারা গুণ করি তাহলে a মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কয়ার। ঠিক আছে, তো আমরা কি করলাম? আমরা তৃতীয় সারিটাকে এ দিয়ে গুণ করলাম। আচ্ছা, এই লাইনটাই আমরা আরেকবার লিখি, পাতার উল্টায়। দেখো এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। এখন দেখো দেখো এই যে দ্বিতীয় সারির থেকে এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই কত হবে? 0। তাহলে এইটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত হইব? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে না? তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দেওয়া যাবে না? তাহলে 2 এর থেকে বিয়োগ করলে কত হবে? হবে। তাহলে সমান, তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ। আমি নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম সারিতে কোনো কাজ নেই, প্রথম সারির মতো রইল
1 0 মাইনাস বি। কারণ দ্বিতীয় সারি থেকে এই 2ab থেকে যদি এই 2ab বিয়োগ করি 0, এই উপাদানটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে এই মাইনাসটা কি দেবো গা, প্লাস হয়ে দেবো গা। তাহলে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো প্লাস হয়, পরে যোগ করলে এটা প্লাস হবে। তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই 2 এর থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে 2a মাইনাস a মানে a প্লাস, এটা প্লাস হয়ে যাবো গা, এটা প্লাস হয়ে যাবো গা। তাহলে a প্লাস a কিউব প্লাস a বি স্কোয়ার। আর তৃতীয় সারির মতো রইল 2ab মাইনাস 2a স্কোয়ার a মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি 2 নম্বর কলামে, 2 নম্বর সারিতে r2 প্রাইম কি কাজ করছি, 2 এর থেকে 3 বিয়োগ করছি। কথার উল্টায় দেখো এই লাইনটাই আমরা আবার লিখলাম। এখন খেয়াল করে দেখো এই 3 নম্বর সারির সবগুলো উপাদানরে আমরা এ দিয়ে গুণ করছিলাম না। 3 নম্বর সারির সবগুলো উপাদানরে কি করছিলাম, এ দিয়ে গুণ করছিলাম না, করছিলাম। এই 3 নম্বর সারি থেকে যদি আমি এটা কমন নিই তাহলে এই এ কাটা যাবে, ওই আগের অবস্থা হিসাব করবে। আর এই উপাদানটাকে আমরা সুন্দর করে এটা গুছাই লিখি, এটা কমন এইখান থেকে যদি এটা কমন নিই তাহলে কত হইব, 1 প্লাস a স্কোয়ার প্লাস কত হইব বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পাতার ওটাই না, সরি এই লাইনটা এমনি রইল। তাহলে 3 নম্বর সারি থেকে যদি আমরা এটা কমন নিই তাহলে এই এটা কাটা যাবে, তাহলে কত 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যে ভুলটা করা যাবে না, সাবধান, যে ভুলটা করা যাবে না, কিন্তু ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক। যদি ব্র্যাকেটটা না দাও তাহলে নির্ণায়কের সাথে শুধুমাত্র বি স্কোয়ারের গুণ হবে। তাহলে প্রথম সারির মতো রইল 1 0 মাইনাস বি। দ্বিতীয় সারির মতো রইল 0 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখান থেকে একটা এক কমন নিয়ে নিই, এইখান থেকে যদি একটা এক কমন নিই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। আর তৃতীয় সারির সবগুলো উপাদান থেকে আমরা কি করব, এটা এক কমন নেব তৃতীয় সারির। তাহলে এই উপাদানটা কি হয়ে যাবো, 2b। এটা কত হবে 2b, এটা কত হবে বলো মাইনাস 2a। তাহলে এটা কত হবে a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা এই লাইনটাই আরেকবার লিখি, লিখছো পাতার উল্টায় এই লাইনটাই আমরা আবার লিখলাম। এখন কি করব, দেখো দেখো এখানে দ্বিতীয় সারিতে এখানে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আবার এখানে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো শূন্যের সাথে তো যে কোনো কিছুই আছে, শূন্যের সাথে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আসে না, আছে। তাহলে দ্বিতীয় সারির থেকে আমরা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব। 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলে এটা কি হোল স্কোয়ার হয়ে যাবো কেন, তাহলে করি। তাই দ্বিতীয় সারির থেকে আমরা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব, এটা হয়ে যাবো 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে প্রথম সারিটা 1 0 মাইনাস বি, দ্বিতীয় সারিটা 0 এই 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে 1, আর 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে এর কমন নিলে থাকলো কত a। তৃতীয় সারির মতোই রইল 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2-4 বার অঙ্কটা না করলে আয়ত্তে আনতে পারবো না। ঠিক আছে, এখন আর কোনো কাজ নাই, পাতার উল্টায় আমরা এই লাইনটা আবার লিখলাম। এখন আমরা ডিরেক্ট বিস্তার করব, এখন আর কোনো কাজ নাই। তাহলে সমান, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো প্রথম সারি দিয়ে বিস্তার করবো, আমরা এই 1টা নেব, ধরো আমরা সেকেন্ড ব্রেকে দিলাম, আমরা এই 1টা নিলাম। যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি 4টা। তাহলে এই 1 দিয়ে যদি এই 3টারে গুণ করি তাহলে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, তুমি লিখে লো সমস্যা নেই। আর
এই -2a আর এটা গুণ করলে কত +2a স্কয়ার, এই -2a আর এ গুণ করুন, তাহলে -2 প্লাস সূত্র বানাচ্ছে +2a স্কয়ার, এটাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা শূন্যটা তো লেখা দরকার নাই, শূন্যটা তো শূন্যই। দেখো এই উপাদানের অবস্থান অনুযায়ী প্লাস, অবস্থান অনুযায়ী প্লাস, কিন্তু আছে কি -b, তাই আমরা -b দিব, -b দিব। তাহলে যে উপাদানটা নিব এই উপাদানের সাইডটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি চারটা। তো এটা গুণ করলে কত 0 মাইনাস কত 2b, তাহলে 0 - 2b, 0 - 2b। ঠিক আছে, এখন তো ক্যালকুলেশন, এখন তো তুমি নিজেই পারবা, ইতিমধ্যে অনেকে করে ফেলাইছো। 1 + a স্কয়ার + b স্কয়ার হোল স্কয়ার, এই +2a স্কয়ার আর এই -a স্কয়ার যোগ করলে স্কয়ার, তো 1 + a স্কয়ার + b স্কয়ার, আর এই -b দিয়ে যদি এটা গুণ করি +2b স্কয়ার, 1 + a স্কয়ার - b স্কয়ার +2b স্কয়ার, এই 2b স্কয়ার আর এই -b স্কয়ার যোগ করলে কি হবে 1 a স্কয়ার + b স্কয়ার সমান 1 + a স্কয়ার + b স্কয়ার হোল স্কয়ার ইনটু এই দুটো যোগ করে দিলে 1 + a স্কয়ার + b স্কয়ার। এখন যদি গুণ করি 1 + a স্কয়ার + b স্কয়ার হোল কিউব, বুঝো কথাটা, একাধিকবার কয়েকবার বেশ কয়েকবার অঙ্কটা যদি না করো তাহলে আয়ত্তে আনতে পারবো না, পাতার উল্টায়। আচ্ছা খেয়াল করো, আমরা এসইউএমএস স্যারের 35-এর 6 দেখো নির্ণায়কের সাহায্যে বা ক্র্যামারের নিয়মে সমাধান করো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। উচ্চ মাধ্যমিকে তুমি ম্যাট্রিক্স নির্ণয় করবা আর ক্র্যামারের প্রশ্ন বা নির্ণয় পদ্ধতি আনসার করবা না, এরকম প্রশ্ন কখনো পাবা না। তোমার কলেজের একাডেমিকে এটা আসবেই, এটা আসবেই, এই প্রত্যয় যোগ করে দিলাম, আসবেই। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো বলছি কি, তাহলে এখানে 2x + y - 2z = 10। শোনো কথাটা, তুমি স্কুল পর্যায়ে তোমরা অপনয়ন, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, সমীকরণ সমাধান করছো না? স্কুল পর্যায়ে করছো, অপনয়ন করছো, বজ্রগুণন করছো, প্রতিস্থাপন করছো, টাইপের করছো না? করছো, এগুলো সমাধান করে, এটাও একটা সমাধান করার প্রক্রিয়া। এখন তোমার স্কুলে নির্ণায়কের সাহায্যে সমাধান এখন তোমার স্কুলে নাই, তোমরা 26 সাল 27 সালে যারা স্টুডেন্ট বা 25 স্টুডেন্ট নাই, 2009 সালে 2010 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে, হ্যাঁ তখন ছিল, তখন তো আমি 9 10 পড়াইতাম। 2009 সালে 2010 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে তখন এই নির্ণায়ক পদ্ধতিটা স্কুলেই ছিল। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, নির্ণায়কের সাহায্যে বা ক্র্যামার পদ্ধতি সমাধান করার 3টা শর্ত, খুব ভালো মতো খেয়াল করো। প্রথম শর্ত, দেখো এখানে x এর ঘাত কত ঘাত দেওয়া, 1 ঘাত, এখানে x এর ঘাত কত 1, এখানে x এর ঘাত কত 1। দেখো এখানে চলকের সবগুলা x y z এর ঘাত সবসময় 1 ঘাত হবে, তাহলে কোন সমীকরণে চলকের ঘাতগুলা যদি 1 ঘাত বিশিষ্ট হয় তখন এটাকে বলা হয় একমাত্রিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। তখন এটাকে বলা হয় একমাত্রিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। তার মানে সমীকরণের ঘাতগুলা মানে চলকের ঘাতগুলা সবসময় 1 ঘাত বিশিষ্ট হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, এখানে দেখো চলক কয়টা, 3টা, x y z, তাহলে চলক 3টা, তো সমীকরণ কয়টা, 3টা। তো সমীকরণের সংখ্যা আর চলকের সংখ্যা সবসময় সমান হতে হবে, সমীকরণের সংখ্যা আর চলকের সংখ্যা সবসময় কি দেব, সমান হতে দেব। ধরো কোনো কারণে এখানে সমীকরণ একটা কম আছে, দিয়া বললো 2টা চলক, 3টা চলক দিল, 2টা সমীকরণ দিল, দিয়া বললো ক্র্যামার পদ্ধতিতে সমাধান করো, না কখনো করা যাবে না। ঠিক আছে, তার মানে এই 3টা সমীকরণ আর চলক সবসময় সমান থাকবে। হ্যাঁ 2 চলক হলে সমীকরণ 2টি হবে, 3 চলক হলে সমীকরণ 3টা হবে, আর এই 3টা সমীকরণ সবসময় একসাথে চলে, এদেরকে বলে সমীকরণ জোড় বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে প্রথম শর্ত তারা একমাত্রিক হতে হবে, দ্বিতীয় শর্ত সমীকরণের সংখ্যা এবং চলকের সংখ্যা সমান হতে হবে। আচ্ছা তৃতীয় শর্তটা আমরা পরে বলতেছি, এখনই না,
তৃতীয় শর্তটা আমরা পরে বলতেছি। আচ্ছা, আগে আমরা সমীকরণ জোটটা লিখি। আরেকটা কথা খেয়াল করো, এই ধ্রুবকটা কখনো কখনো বাম দিকে থাকে না, ধ্রুবক যদি বামেও থাকে তাহলে তোমার সবসময় ডানে আনতে হবে, ঠিক আছে? বা তার ওটাই। তাহলে আগে সমীকরণ জোটটা লেখো। তাহলে প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট। প্রথম সমীকরণটা কি? 2x প্লাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল কত 10। তুমি নিয়মটা শিখবা, অঙ্কটা না, ঠিক আছে? একাডেমিকে এই পর্যন্ত 2017 সাল থেকে তো তোমার কলেজে তো সিকিউ শুরু হয়েছে বোর্ড পরীক্ষাতে, 2017 থেকে 2025 পর্যন্ত, হ্যাঁ পরীক্ষা হয়েছে এই পর্যন্ত, 76টা ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন হয়েছে এই পর্যন্ত, বিভিন্ন বোর্ডে মিলে 76টা প্রশ্ন। অন্তত 50টা প্রশ্নের মধ্যে তুমি গিয়ে দেখো ক্র্যামার পদ্ধতি আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? দ্বিতীয় সমীকরণটা 2x প্লাস ওয়াই 2y প্লাস জেড ইকুয়াল টু 1। তৃতীয় সমীকরণটা 5x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 4, নাকি? এখন দেখো, তুমি মনে মনে চিন্তা করো, এখানে এক্স ওয়াই জেডটা যদি বাদ দিয়ে দাও, এক্স ওয়াই মানে চলকগুলা বাদ দিয়ে দাও, তাহলে এই সমীকরণ জোটের চলকগুলা বাদ দিয়ে দিলা, মনে মনে চিন্তা করলা, তাহলে সমীকরণ জোটের সহগগুলো দিয়া যদি কোনো একটা ম্যাট্রিক্স গঠন করো, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সহগ ম্যাট্রিক্স। কোন সমীকরণ জোটের সহগগুলো দিয়ে যদি ম্যাট্রিক্স গঠন করো, এটাকে বলা হয় সহগ ম্যাট্রিক্স। বুঝতে পারছি? আমরা এই সহগ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বাই করব, যে নির্ণায়কটাকে আমরা ডেল ডেল বা ডি যে কোনো একটা দ্বারা প্রকাশ করব। তো মানে সহগ ম্যাট্রিক্স, এই সমীকরণ জোটের সহগগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বাই করব, ঠিক আছে? দেখো তার খেয়াল করো, তাহলে এখানে তুমি ডেল বা ডি যে কোনো একটা লিখবা। খুব সাবধান, এটা কিন্তু ম্যাট্রিক্স না, নির্ণায়ক। খুব সাবধান, এটা কিন্তু ম্যাট্রিক্স না, নির্ণায়ক। খুব সাবধান, এটা কিন্তু ম্যাট্রিক্স না, নির্ণায়ক, ঠিক আছে? সমীকরণ জোটের সহগগুলো নিলে প্রথমটা কত? 2 1 মাইনাস 2। দ্বিতীয় সমীকরণের সহগগুলো যদি নেই তাহলে 3 2 2। তৃতীয় সমীকরণের সহগগুলো যদি নেই তাহলে 5 4 3, ঠিক আছে? এখন এটার তুমি মান নির্ণয় করবা। হ্যাঁ, পাতার উল্টায় এই লাইনটা আমরা আবার লিখলাম। এখন মান বাই করে তো আমরা 8 নম্বর ক্লাসে যাইছিলাম না? আমরা নির্ণয়, আচ্ছা 13 নম্বর ক্লাস নির্ণয় শুরু করছি আমরা 8 নম্বর ক্লাসে না করছি? 8 নম্বর ক্লাসে মানটা দেখাইছিলাম না? হয়তো এখন ভুলে গেছো গা, আমি আবার মানটা দেখাইতেছি, খেয়াল করে দেখো। তাহলে আমরা প্রথম সারি দিয়ে বিস্তার করবো। প্রথম এই দুইটা নিব, এই দুইয়ের অবস্থান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে যে উপাদানটা নিব এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 2, 3 দোকানে 6, 4 দোকানে 8, 2 ইন্টু কত? 6 বিয়োগ 8, ঠিক আছে? আমি একটা করে দিয়েছি, এরপরে থেকে আমি করে দেবো না, তোমরা করতে হইব। প্রথমটা প্লাস, পরটা কি মাইনাস, তার অবস্থান অনুযায়ী মাইনাস। 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে, তার অবস্থান অনুযায়ী মাইনাস। তাহলে আমরা এই উপাদানটা নিব, তাহলে যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলমটা বাদ দিব। তাহলে এই দুটা গুণ, 3 3 9, 5 দোকানে 10, তাহলে -1 ইন্টু 9 - 10, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই উপাদানটা নিব, তাহলে এটার অবস্থান অনুযায়ী সে প্লাস, অবস্থান অনুযায়ী সে 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর সারিতে আছে, 3 নম্বর কলামে আছে, অবস্থান অনুযায়ী প্লাস। কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে তো মাইনাস দিব, এটা যদি মাইনাস হয় তাহলে এই উপাদানটা নিব, যে উপাদানটা নিব এটা সারিটা বাদ দিব, এটার কলমটা বাদ দিব, বাকি 4টা। তাহলে 3 4 12, 5 দোকানে 10, -2 ইন্টু 12 - 10। এখন ক্যালকুলেশন করো, এখন ক্যালকুলেশন করো, এটা তোমার কাজ করছো? দেখো ক্যালকুলেশন করে কত আইছে? -7। এখন শোনো, তোমার এখানে -7 আইছে না +7 আইছে এটা দেখার বিষয় না, তুমি দেখবে শূন্য আসছে কিনা। এটা 3 নম্বর শর্ত। মানে সহগ ম্যাট্রিক্সের যে নির্ণয়টা হবে, এই নির্ণয়কের মান কখনো শূন্য হতে পারবে না। সমীকরণ জোটের সহগগুলো দিয়ে যে ম্যাট্রিক্স গঠন করব, এই ম্যাট্রিক্সের মানটা, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা, এই নির্ণয়কের মান কখনো শূন্য হতে পারবে না। এটাই 3 নম্বর শর্ত, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, এটা আমরা ডেল বা ডি দিয়ে প্রকাশ করছি। এটা কি এক্স এর সহগ ছিল না? এই কলামটা, এই কলামটা কি ওয়াই এর সহগ ছিল না? ছিল। এই কলামটা কি জেড এর সহগ ছিল না? ছিল।
এখন আমরা বাই করব ডেল এক্স শূন্য দ্বারা। তুমি ডেল দিয়ে প্রকাশ করলে তুমি ডেল এক্স বাই করবা, ডেল লিখে নিচে এক্স, অথবা ডেল লিখে তুমি সাথে এক্স দিয়ে লিখতে পারো, বা ডি দিয়ে প্রকাশ করলে তুমি ডি এক্স লিখতে পারো, বা ডি লিখে সাথে এক্স লিখতে পারো, যে কোনো একটা। তাহলে আমরা প্রথম মনে করো ডেল এক্স বাই করবো, তাহলে ডেল এক্স। তাহলে এই যে কথাটা খেয়াল করে দেবো, একটু ব্যাক করে আসি। এই যে এটা কি এক্সের সহগ না? এখন এই এক্সের সহগটা সরে যাবো গা, যখন আমরা ডেল এক্স বাই করবো তখন এই এক্সের সহগটা সরে যাবো গা। তাহলে এক্সের সহগের পরিবর্তে ওই সমীকরণ জুটের ডান দিকে যে ধ্রুবক দেওয়া ছিল না 10(1)(4), ডান দিকে কত দেওয়া ছিল 10(1)(4), তাহলে এই ডেল এক্স এর বেলায় এই এক্সের সহগটা সরে যাবে, সরে যায় ধ্রুবকটা হবে। তাহলে ডেল এক্স, তাহলে 10(1)(4), ওয়াই আর জেড এর সহগটা ঠিকই থাকবে, ওয়াই আর জেড এর সহগটা ঠিকই থাকবে, যা আছে তাই। এখন তুমি মান বাই করো, এখন তুমি ডেল এক্স বাই করতে পারো, পারো না? করো। আমি করে দেবো না, আমি তো করছি অলরেডি। তাহলে প্রথম আমরা এই 10 নিব, 10, যে উপাদানটা নিব এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, বাকি 4টা 10 ইন্টু, তাহলে 3 দোকানে 6, 4 দোকানে 8, 6 বিয়োগ 8, ঠিক আছে? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তাহলে -1, এই উপাদানটা নিব এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, বাকি 4টা, তাহলে কত 3 বিয়োগ কত 8, তাহলে -1, 3 বিয়োগ কত 8। এটা তো তুমি করবা, এটা তো আমার কাছে না। হ্যাঁ, পরেরটা কত প্লাস, কিন্তু আসছে কত -2, তো আমরা মাইনাস দিব। তো এই উপাদানটা নিব এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, বাকি 4টা, তাহলে -2, তাহলে 4 মাইনাস কত 8, -2, 4 - 8, ক্যালকুলেশন করো। ঠিক আছে, ক্যালকুলেশন করছো? আচ্ছা, এইখানে ক্যালকুলেশন করে তুমি -7। এখন শোনো, ডেল এক্স এর মান -7 না +7 না 0 এটা না দেখার বিষয় না। ডেল এক্স এর মান যা কিছু হতে পারে, পজিটিভ, নেগেটিভ, 0, ভগ্নাংশ, যা কিছু হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ডেলের মানটা 0 হতে পারবে না। ঠিক আছে, তা আমরা ডেল ওয়াই বাই করি, আমরা নির্ণয় চিহ্ন দিই। এখন এক্সেরটা ঠিক থাকবে, এক্সেরটা ঠিক থাকবে 2, 3, 5। এখানে কি ওয়াইয়ের সহগটা দেওয়া ছিল না, এই ওয়াইয়েরটা সরে দেবো গা, ওয়াইটা সরে যায় ধ্রুবকটা হবে 10, 1, 4, জেড ঠিকই থাকবো। এখন এক্স আর জেড ঠিক থাকবে, যখন আমরা ডেল ওয়াই বাই করবো তখন এক্স আর জেড ঠিক থাকবে, শুধু ওয়াইটা সরে কনস্ট্যান্ট আসবে। ক্যালকুলেশন করো, এটা তোমার কাজ। আমি করে দেবো না, এটা তো তুমি করবা। এখন তুমি পারো, এখন তুমি পারো। এটা 2, যে উপাদানটা নেব এটা সাইডটা বাদ দিব, এটার কলমটা বাদ দিব, তাহলে 3 বিয়োগ কত 8। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, 1 নম্বর সারি 2 নম্বর কলম, তাহলে -10, এই সারিটা বাদ, এই কলমটা বাদ, তাহলে 3 তিরিকে 9, 5 দোকানে 10, 9 বিয়োগ 10। ঠিক আছে, নেক্সট। তারপরে আসি, আমরা এই -2টা নিব, তার অবস্থান অনুযায়ী প্লাস, কিন্তু আসছে -2 বিধে মাইনাস নিব, এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, 3 4 12 বিয়োগ কত 5। ঠিক আছে, ক্যালকুলেশন করো, বলো ক্যালকুলেশন করে কত হয় ডেল ওয়াই। তো ডেল ওয়াই এর মান হয়েছে -14। আমরা ডেল বাই করছি, আমরা ডেল বাই করছি, আমরা ডেল এক্স বাই করছি, আমরা ডেল ওয়াই বাই করছি। বলো এখন কি বাই করব? ডেল জেড। এখন কি বাই করব? ডেল জেড। তো ডেল জেড আমি করবো না তুমি করবা? তুমি করবা, তো করো, ডেল জেড বাই করো, ডেল জেড বাই করো। ঠিক আছে, ভিডিওটা অফ কর, পজ করো, পজ করে তুমি ডেল জেডটা বাই করো। তাহলে এক্স আর ওয়াইয়ের সহগটা এখন ঠিক থাকবে, এক্স আর ওয়াইয়ের সহগটা ঠিক থাকবে, জেডটা সরে যাবো, জেডের জায়গায় কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত 10, 1, 4, মান বাই করো, এটা তোমার কাজ। এখন মান বাই করাটা তোমার কাজ, করছো? তাহলে -10, 10 যদি নেই তাহলে 3 4 12, 5 দোকানে কত 10, +10, 12 বিয়োগ 10। তাহলে ক্যালকুলেশন করি, 8 - 7 + 20, তাহলে কত 21। তা আমরা ডেল বাই করলাম, ডেল এক্স বাই করলাম, ডেল ওয়াই বাই করলাম। তোমার তো ডেল ডেল এক্স ডেল ওয়াই বাই করতে বলছে না, তোমাকে কি বাই করতে বলছে? তোমাকে এক্স ওয়াই জেড বাই করতে বলছে, তোমাকে এক্স ওয়াই জেড বাই করতে বলছে, বলছে না?
তাহলে এক্স এর মানটা ভাই করব এক্স ইকুয়াল টু, যদি আমরা ডেল এক্স কে ডেল দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স এর মান এসে পড়বে। ঠিক আছে, যদি আমরা ডেল ওয়াই কে ডেল দিয়ে ভাগ করে দিই তাহলে ওয়াই এসে পড়বে। তাহলে করি 15টায়। তাহলে সুতরাং এক্স হলো ডেল এক্স বাই ডেল এক্স এর মানও -7, ডেল এর মানও কত -7, তার মানে এক্স এর মান 1। আচ্ছা, যদি কোনো কারণে ডেল এর মান 0 হইতো তো মান বাই করা যাইতো না, তখন ক্র্যামার পদ্ধতিতে সমাধান করা যাইতো না। তো ওয়াই এর মান কত, ডেল ওয়াই বাই ডেল। এখন তুমি করো ডেল ওয়াই বাই ডেল, তো ডেল হইলো -14 বাই -7, তার মানে কত 2। তাহলে জেড কত, ডেল জেড বাই কত ডেল জেড এর মান কত ছিল 21 বাই -7 তো -3। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান কত -3। তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান, দেয়ারফর নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, জেড ইকুয়াল টু কত -3। হ্যাঁ, তুমি এমনও লিখতে পারো নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই কমা কত জেড, এক্স কমা ওয়াই কমা জেড। এক্স এর মান কত 1, তাহলে ওয়াই এর মান কত 2, জেড এর মান কত -3। বই এইভাবে উত্তর দিচ্ছে, একই কথা। ঠিক আছে, এরকম অঙ্ক যতগুলো অঙ্ক আছে তোমাদের বই সবগুলো করবা 15টায়। খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক করি। দেখুন, অক্ষরপত্র প্রকাশনী 12-7 নম্বর, 12-7 নির্ণয়কে সাজিয়ে বা ক্র্যামারের নিয়ম। ও ভালো কথা, ক্র্যামার নিয়ম বলে কেন, এই নিয়মটাকে ক্র্যামারের নিয়ম বলা হয় কেন? সুইস গণিতবিদ গ্যাব্রিয়েল ক্র্যামার 1850 খ্রিস্টাব্দে এই নিয়মটা ধারণা দিয়েছে, যে ওনার নাম অনুসারে এটাকে ক্র্যামার পদ্ধতি বলা হয়। ঠিক আছে, দেখো এখন সমীকরণ জোটের সবগুলা খুব একটা দেখতে সুন্দর না, ভগ্নাংশ আকারে দিচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা কই আসছে, সিলেট বোর্ড 2017-তে আসছে, দিনাজপুরে 2019-এ আসছে। আসুক মানে আসে, মানে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা ক্র্যামার পদ্ধতির টাইপটা খুব ইম্পর্টেন্ট। তোমার ম্যাট্রিক্স নির্ণায়কের মোট ক্লাস কতটা, 15টা। একাডেমিকের ক্লাস কয়টা, 15টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো 13 নম্বরটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো 15 নম্বরটা। 13 নম্বর ক্লাসে আমরা ক্র্যামার পদ্ধতি শিখি, আর 15 নম্বর ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখি। ঠিক আছে, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মানে একাডেমিকে এই দুইটাই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা এইখানে সমীকরণ জোটটার মধ্যে দিকে তাকাও, এখানে সমীকরণ জোটটার মধ্যে ভগ্নাংশ দেওয়া আছে, সহগগুলোর মধ্যে আছে না? কিন্তু ভগ্নাংশগুলো আরো সহজ আছে, হরগুলোতে সব 7 আছে। প্রথম সমীকরণের 7, দ্বিতীয় সমীকরণে কত 4, তৃতীয় সমীকরণ 5। তাহলে আগে আমরা সহগগুলো দূর করি। কেমন করবো? আমরা প্রথমটা 7 দিয়ে গুণ করে দিই, করি 15টায়। আগে সমীকরণ জোটটা লেখো, প্রদত্ত সমীকরণ জোট। এই অঙ্ক আমি পুরোটা আমি করে দেবো না, আমি শুরু করে দেবো, তোমরা শেষ করবা। প্রদত্ত সমীকরণ জোট 2/7x প্লাস 3/7y মাইনাস 5/7z ইকুয়াল কত 1। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে 7 আছে, সব হরের মধ্যে 7 আছে, তো আমরা 7 দিয়ে গুণ করে দিই। 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল কত 7। প্রথম সমীকরণটাকে আমরা 1 নম্বর দিই নাকি? এখন দ্বিতীয় সমীকরণটা আসে x/4 মাইনাস y প্লাস z/4 ইকুয়াল টু 1। এখন কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। ধরো কোনো কারণে যদি 4 না থাইকা যদি 14 থাকতো, একটা 4 একটা 14 থাকতো, তাহলে 4 আর 14 লসাগু করলে যা হয়তো তা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন 4 আছে, আমরা 4 দিয়ে গুণ করে দিই। তাহলে বা x মাইনাস 4y প্লাস z ইকুয়াল কত 4, এটাকে আমরা 2 নম্বর দিলাম। ঠিক আছে, আচ্ছা তৃতীয় সমীকরণটা কি আসছে 3x/5 মাইনাস y/5 প্লাস মাইনাস 2z/5 ইকুয়াল কত 1। তাহলে এখন আমরা কি দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। তাহলে আমরা যে 5 দিয়ে গুণ করি 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল কত 5, এটাকে আমরা 3 নাম্বার দিই। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ জোট হয়েছে না? এর সবগুলো নিয়ে আমরা নির্ণয় গঠন করি। তো নির্ণয়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? হয় ডেল অথবা ডি। আগের অঙ্কটা যেহেতু ডেল দিয়ে করে দিচ্ছি, এই অঙ্কটা আমরা ডি দিয়ে করে দিই। 15টায় তাহলে 1, 2 ও 3 নং সমীকরণ হতে পাই
1, 2 ও 3 নং হতে পাই বা 3 নং সমীকরণ হতে পাই। ঠিক আছে, আগের অঙ্কটা আমরা ডেল দিয়ে করে দিছি, তো এটা আমরা ডি দিয়ে করবো, দিলাম ডি। ঠিক আছে, আচ্ছা এখন সমীকরণ জুড়ে সহগুলো নেই। প্রথম সমীকরণটা কি ছিল? 2, 3, -5। তারপরটা ছিল কত? 1, -4, 1। 3 নম্বরটা কি ছিল? 3, -1, -2। আচ্ছা এর ডি এর মানটা বাই করো তো, করো, এটা তুমি করো, এটা আমি করবো না, করো। মাত্র আমরা ডেল বা ডি বাই করে নিয়মটা দেখাইছি, মাত্র নির্ণায়কটাকে ভাঙে আমরা দেখাইছি। এটা কিন্তু নির্ণায়ক, ভুলেও কখনো ম্যাট্রিক্স দিও না, ভুলেও না। ঠিক আছে, অনেক সময় স্টুডেন্ট এখানে ডিএক্স লিখে কি করে জানো? ম্যাট্রিক্স চিহ্ন দেয়, এখানে ম্যাট্রিক্স চিহ্ন দেয়, একবার কেটে দিব, ভুলেও দেওয়া যাবে না। এখানে যদি ডিএক্স বা ডিওয়াই দেয়া, অনেকে স্টুডেন্ট দেখি তো, হ্যাঁ কলেজের খাতার প্রতি প্রশ্ন দেখি, কলেজের খাতা যখন সলভ দেখি তখন দিয়ে ডিএ এই নির্ণয় ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া দেয়, একবার কেটে দিব, ভুলেও দেওয়া যাবে না। তাহলে লেখো ডি এর মানটা বাই করছো, করছো? কত হয়েছে? 8। এখন যদি -3 নেই, তাহলে -2, -5, -2, -3। এখন যদি -5 নেই এখান থেকে, তাহলে এই সারি বাদ, এই কলম বাদ, -1 + 12, -1 + 12 ক্যালকুলেশন করলে এর মান কত আসে? তাই -22। হ্যাঁ, এই অঙ্কের বাকিটুকু তুমি পারবো না, পারবো না। আমি তো ডি বাই করে দিছি, তুমি কি ডিএক্স বাই করতে পারবো না? যখন ডিএক্স বাই করবো তখন এই সহগটা সেরে যাবো গা, সেরে যে ধ্রুবকটা হবে, পারবো না? পারবা। যখন তুমি ডিওয়াই বাই করবা, যখন তুমি ডিওয়াই বাই করবা তখন তখন এই সহগটা সেরে যাবে, ওয়াইটা সেরে যাবে, ধ্রুবক হবে, পারবো না? আশা করি পারবা। যখন তুমি ডিজেড বাই করবা, যখন ডিজেড বাই করবা তখন এটা সেরে দেবো, তখন ধ্রুবকটা হবে। ঠিক আছে, এই বাকিটুকু তোমার কাজ, এই বাকিটুকু তোমার কাজ। ঠিক আছে, তারপর আমি দেখাই দিয়েছি, তোমরা যদি না পারলে এটা দেখে নিও, এটা তোমার কাজ, এটা তুমি করে নিবা, এটা আমি করব না, এটা তোমার কাজ। ঠিক আছে, তার মানে ডিএক্স এর মান হবে 22। পরে বাই করবো ডি ওয়াই, তাহলে এক্স আর জেড ঠিক থাকবে, এক্স আর জেড ঠিক থাকবে, শুধু ওয়াইটার সহগ যে ধ্রুবক হবে, আর বাকিটুকু যা আছে ঠিক আছে, ঠিক থাকবে। ডিওয়াই বাই করতে পারবা, পারবা, এটা তোমার কাজ, এটা আমি করব না। তুমি যদি ডিওয়াই বাই করো দেখবে এর মান কত? 44 হবে। তারপরে তুমি বাই করবা ডিজেড। এখন এক্স আর জেড এর সহগটা ঠিক থাকবে, এক্স আর জেড এর সহগটা ঠিক থাকবে, আর ওয়াইটা সরে যায় জেড হবে, ওয়াইটা সরে যায় জেড হবে, বাকিটুকু তুমি ক্যালকুলেশন করবা। তাহলে ডি বাই করছো, ডিএক্স বাই করছো, ডিওয়াই বাই করছো, ডিজেড বাই করছো। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এখন তুমি পারবা, এটা এটা তোমার কাজ। এক্স ওয়াই জেড কইরা পরে তুমি রেজাল্টটা মিলাই নিবা। ঠিক আছে, এক্স এর মান -1, ওয়াই এর মান কত? -2, জেড এর মান কত? -3। আচ্ছা, পরীক্ষা হলে তুমি যদি এক্স ওয়াই জেড এর মান ভাই করে তুমি আশেপাশে স্টুডেন্টদেরকে কলম দিয়ে গোতাও না, এই এক্স এর মান কত আইছে, ওয়াই এর মান কত আইছে বা জেড এর মান কত আইছে, দরকার নাই, নো নিড। এই এক্স ওয়াই জেড এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, দেখবা সমীকরণকে সিদ্ধ করবে, যে কোনো একটা সমীকরণকে বসাও। তাহলে এই টাইপের ক্র্যামার পদ্ধতিতে তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটি করবা, তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটি করবা, কোন অঙ্ক বাদ দিব না। তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটি করবা, কোন অঙ্ক বাদ দিব না। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি, কথাটা খেয়াল করো, আজকের ক্লাসের শেষ অঙ্ক। দেন কেতাবুদ্দিন স্যারের 13 আই। দেখো প্রশ্নটা যে মাত্র তুমি ক্র্যামার পদ্ধতি পড়ছো, এই অঙ্কটাই প্রশ্নটা ঘুরায় দেয়, একটা ম্যাট্রিক্স আকারে দেয়, 3টা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স এবং সি হলো আরেকটা ম্যাট্রিক্স। প্রশ্নটা বলছে বিএক্স ইকুয়াল টু সি হলে ক্র্যামারের সূত্র ব্যবহার করে সমাধান করো। অঙ্কটা কই আসছে? ঢাকা বোর্ড 2019 আসছে। হ্যাঁ, ক্র্যামারের সূত্রটা এই ফর্মেও দেয় এবং অনেক বেশি দেয়, এই আকৃতিটাই বেশি দেয়, যেন 3টা ম্যাট্রিক্স আকারে তোমাকে দিব, দেয়া বলবো এ এক্স ইকুয়াল টু বি, কথাটা খেয়াল করে দাও, এ এক্স ইকুয়াল টু বি এই আকারে, এ এক্স ইকুয়াল টু বি হলে ক্র্যামারের সূত্র ব্যবহার করে সমাধান করো।
বা সি এক্স ইকুয়াল টু ডি, বা সি এক্স ইকুয়াল টু কত ডি, বা এম এক্স, বা এম এক্স ইকুয়াল টু কত এন, মানে এই ফর্মেতে যা বলে ক্র্যামারের সূত্র ব্যবহার করে সমাধান করো। তাহলে তোমাকে এখানে তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে। ওই যে ক্র্যামার পদ্ধতিতে করতে গেলে একটা সমীকরণ জোট দেওয়া থাকে না, একটা সমীকরণ জোট দেওয়া থাকে। এখানে কি সমীকরণ জোট দেওয়া আছে? না। তাহলে আগে আমরা সমীকরণ জোটটা বাই করব। কোন থেকে বাই করব? ওই যে bx ইকুয়াল টু সি, এই শর্তটা থেকে আমরা সমীকরণ জোটটা বাই করব। এর আগে আমরা তিনটা ম্যাট্রিক্স লিখি, পাতার ওটায় এর আগে আমরা তিনটা ম্যাট্রিক্স লিখি। তাহলে লেখো, তাহলে দেওয়া আছে যে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বি ইকুয়াল কত এত 2 1 3 1 0 2 3 4 -5। তাহলে এক্স একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, তাহলে এবং সি আর একটা ম্যাট্রিক্স 4 0 2। তাহলে আমাদের শর্তটা কি দেওয়া ছিল? আমাদের শর্তটা ছিল bx ইকুয়াল কত সি। খুব ভালো মতো খেয়াল করো, এই এক্সটা বড় হাতের, এটা ছোট হাতে দিবা না। এটা বললো অঙ্ক করতে খাতা দেখতে গিয়ে আমাদের এটা ছোট হাতে দে, এই এক্সটা বড় হাতের। তাহলে দেখো আবার কি শর্ত দেওয়া আছে, bx ইকুয়াল টু সি। তাহলে বি ম্যাট্রিক্স ইন্টু এক্স ম্যাট্রিক্স ইকুয়াল কত সি ম্যাট্রিক্স। তো এক্স আর সি তো কলাম ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স লেখো যা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স ইন্টু এক্স ম্যাট্রিক্স, এক্স হলো এক্স ওয়াই জেড, আর সি একটা ম্যাট্রিক্স, সি হলো কত কলাম ম্যাট্রিক্স। তাহলে 4 0 2। এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব। মনে আছে ম্যাট্রিক্স গুণনের শর্ত? ওই 3 নাম্বার ক্লাসে আর 4 নাম্বার ক্লাসে পড়ছিলাম জান। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে। তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণটা করি। আমরা 3 নাম্বার ক্লাসে 4 নাম্বার ক্লাসে শুধু ম্যাট্রিক্সের গুণ পড়ছিলাম। দেখো এই এক্স দিয়া যদি 1 রে গুণ করি 2x, এই ওয়াই দিয়া 1 কে গুণ করলে কত ওয়াই, আর এই জেড দিয়া 3 রে গুণ করলে কত 3z। তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 3z। ঠিক আছে, এখন গুণ করব দ্বিতীয় সারিরে, এই এক্স দিয়া 1 কে গুণ করলে কত x, এই ওয়াই দিয়া যে 0 রে গুণ করো তাহলে 0 না, 0 না লিখে 0 ইন্টু ওয়াই লিখবা, আর এই জেড দিয়া 2 রে গুণ করলে কত 2z, 0 ইন্টু ওয়াই লিখবা। ঠিক আছে, আচ্ছা যদি আমরা তৃতীয় সারিরে গুণ করি, এই এক্স দিয়া 3 রে গুণ করলে 3x, এই ওয়াই দিয়া 4 কে গুণ করলে 4y, এই জেড দিয়া -5 কে গুণ করলে -5z। হ্যাঁ, এটা কলাম ম্যাট্রিক্স। তাহলে 4 0 2। এখন ম্যাট্রিক্সের সমতা অনুসারে বলতে পারি এই সমীকরণটা কার সমান, 4 এর সমান। তাহলে এই সমীকরণটা কার সমান, 0 এর সমান। আর এই সমীকরণটা কার সমান, 2 এর সমান। বলতে পারি না? তুমি লিখতে পারো ম্যাট্রিক্সের সমতা অনুসারে, আর না লিখলে সুতরাং দিয়ে লিখলো। সুতরাং তাহলে প্রথম সমীকরণ 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল কত 4। তাহলে দ্বিতীয় সমীকরণটা x ইন্টু 0y প্লাস 2z ইকুয়াল কত 0। ঠিক আছে, তৃতীয় সমীকরণটা 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল কত 2। ঠিক আছে, এর পরের কাজটা কি তোমার কাছে না? এখন এই যে সমীকরণ জোটে আইন না দিছি না, এখন তো সমীকরণ জোটে হয়েছে না? তাহলে এখন কি তুমি ডেল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড বাই করে এক্স ওয়াই জেড বাই করতে পারবে না? পারবা। এই কাজটা তোমার, এটা তোমার কাজ, এটা আমি করবো না। এই টাইপের অঙ্ক আমরা করেছি, আজকেই করছি। তুমি ডেল দিয়ে বা ডি দিয়ে প্রকাশ করো এক্স ওয়াই জেড, সবগুলা দিয়ে নির্ণয় গঠন করবো। যে ভুলটা করা যাবে না, ভুলেও কখনো ম্যাট্রিক্স চিহ্ন ব্যবহার করবা না, ভুলেও না, ভুলেও এই কাজটা করবা না। ঠিক আছে, এটা তোমার কাজ। আচ্ছা ডি বাই করলাম, পরে তুমি ডিএক্স বাই করবা, এটা তোমার কাজ। এটা তোমার কাজ, এটা আমার কাজ না। ডিএক্স বাই করবা, করলাম, ডিএক্স এর মান কত আসে -28 বের করলাম। হ্যাঁ, তুমি ভিডিওটা পজ করে তুমি ডিওয়াই বাই করবা, ডিজেড বাই করবা, এক্স ওয়াই জেড বাই করবা। তাহলে ডিওয়াই, এটা তোমার কাজ, এটা আমার কাজ নয়, এটা আমি করব না। ঠিক আছে, তাহলে ডিওয়াই এর মান কত আছে 42, ডিজেড বাই করবা,
এটা তোমার কাজ, আমি অলরেডি করে আইছি, আজকেই করছি, আমরা আজকের ক্লাসেই করছি এটা। মানে একই জিনিস বারবার পড়ানোর কিছু দরকার নেই, এটা কি করলে নিজেরা করবা, তা ডিজেড বাই করবা, তারপর ডি এক্স ডি ওয়াই ডিজেড বাই করলাম, এখন এক্স এর মান বাই করবা, তাহলে ডি এক্স ডি দেওয়া করো, এক্স আসবে। আমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করব, আমরা তো প্রায় শেষ প্রান্তে এসে পড়ছি, 13 নম্বর ক্লাস করতেছি, 15 নম্বর ক্লাস হলে তো একাডেমিক শেষ। তারপরে তো আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব, বিভিন্ন বোর্ডের প্রশ্ন। তো বিভিন্ন বোর্ডের প্রশ্ন মধ্যে তো বারবার আসছে, তখন কি আমি শব্দ অঙ্ক করে দিব না, তখন জাস্ট শুরুটা করে দিব, তোমরা শেষ করবা। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান কত -4, ওয়াই এর মান কত 6, জেড এর মান কত 2। তাহলে এই টাইপের তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটি করবা, ঠিক আছে না? দলগত কাজ, এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবটি করবা, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা এর আগে কয়েকটা এডমিশনের প্রশ্ন দেখে আসি। দেখো, এডমিশন টেস্টের প্রশ্ন কি বলছে? আন্ডার হুইচ কন্ডিশন দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ ইম্পসিবল টু সলভ বাই ক্র্যামারস রুল। বলে ফেলাইছি আমরা, রাজশাহী ইউনিভার্সিটির 1314। কোন শর্ত সাপেক্ষে, কোন শর্ত থাকলে এটা সমাধান করা সম্ভব নয়? হুইচ ইজ ইম্পসিবল, যদি নির্ণায়কের মান শূন্য হয়। মানে বলছে আন্ডার হুইচ কন্ডিশন, নিচের কোন শর্তে দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সমীকরণ জোটটা ইজ ইম্পসিবল টু সলভ বাই ক্র্যামারস রুল, মানে ক্র্যামারস রুলের সাহায্যে সমাধান করা অসম্ভব। কখন? যখন নির্ণায়কের মান শূন্য হয়। নির্ণায়কের মান শূন্য হলে ক্রামার পদ্ধতিতে সমাধান করা যাবে না, এটা 3 নম্বর শর্ত, বলছিলাম না? এটা 3 নম্বর শর্ত, ঠিক আছে? নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। নাম্বার 2 বলছে এই 2/2 এই সমীকরণ জোটের হলে ডেল এক্স এর মান কত? এটা ডেল এক্স এর মান বাই করতে বলছে। শোনো, কাটটা বাই করতে বলছে এক্স, তাহলে এক্স এর সহগ কত? 2 আর কত 5, এটা সরে যাবো গা, সরে হবে কত? ধ্রুবকটা, তাহলে 3 আর কত, আর এখানে ধ্রুবকটা কত? 5 আর কত? 3, তাহলে 5 আর 3, এক্স এর সহগ সরে যাবো গা, ধ্রুবকটা হবে। আর ওয়াই ঠিকই থাকবে 3, ওয়াই ঠিকই থাকবে 3 -2। এখন ক্যালকুলেশন করি, তাহলে -10 -3 9 -19, তাহলে -10 আর -9, তাহলে -19 ডেল এক্স, ঠিক আছে? আচ্ছা, পাতার উল্টায় ভালো প্রশ্ন, এগুলো তো তোমার কলেজ পরীক্ষাতে এইসব বলে। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন করি। এই সমীকরণ গুচ্ছ সমাধান করলে ওয়াইয়ের মান কত? হ্যাঁ, এই অঙ্কটা একটু বড়, ইসলামিক ইউনিভার্সিটি 17-18 আসছে। তার মানে তোমার কার মান চাইছে? ওয়াইয়ের মান চাইছে। তার মানে তুমি আগে বাই করবা ডেল ওয়াই, ডেল ওয়াই রে ডেল দিয়ে ভাগ করবা, পারবা না? আজকে করছি না টাইপের অঙ্ক, ঠিক আছে না? এটা ক্যালকুলেশন করলে এটা হয় 3 হয় আর কি না। এই 13 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।